নমস্কার দর্শক, এসিরা টিভি কুচবিহার এবং এসিরা টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। যারা ইউটিউব চ্যানেল বাদে ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই স্বাগত এবং অভিনন্দন। দর্শক, আমরা একটা কথা জানি, কর্মই ধর্ম। আমার হিসাবে জীবনের শ্রেষ্ঠ কথা বা শব্দ এই দুটোই। কিসের জন্য? এই দুটো শব্দের উপরে ভিত্তি করেই আজকে আমি জীবনে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছি। তো এই সাফল্যটা আমি কেমনভাবে অর্জন করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। কারণ যদি কেউ আমার এই জীবনের কাহিনী শুনে উৎসাহিত হয়ে কর্মই ধর্ম এই দুটো শব্দকে জীবনের পাথেয় করে চলতে পারেন, তবে আমার জানা মতে সে উতরিয়ে যাবে, তার জীবনের সব কিছুই সাকসেস হয়ে যাবে, ঠিক আমার মতোই। যাই হোক, আমি আমার ছোটোবেলা থেকেই কাহিনীটা শুরু করতে চাই। কারণ আমি চাই উজ্জীবিত হোক মানুষ, কীভাবে কষ্ট করে, কষ্টের মাধ্যমে জায়গা তৈরি করতে হয়। মোটামুটি এটা সন ছিল 1969 সাল। তা আমার মা আমাকে নিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন। তো ওই সময় আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, ভিখারি থেকে একটু উপরে আর কি, খালি ভিক্ষাটা করতে হয়নি। বোঝেন কি পজিশন। তা আমি পড়াশোনার দিকে যে তখন সেরকম ধ্যান দিয়েছিলাম মনে পড়ে না, তবে খেলতাম অন্যান্য বাচ্চাদের সঙ্গে, সেটা আমার মনে আছে। আর আর্থিক অবস্থার যে ওই পজিশনটা, আমার মনে হয়েছিল তখন যে জীবনটা বোধহয় ওই রকমই থাকে, সবাই ওরকম টানাটানি সংসার বোধহয় সবাই, আর পাশাপাশি যারা ছিল তাদের পরিবারগুলো ওই রকমই 19 আর 20। যাই হোক, আমার বাবা খুব কষ্ট করতেন, আমার মাও কষ্ট করতেন। স্কুলে যখন ভর্তি করালো, আমি স্কুলে যাইতাম না, খেলতাম। একটা বছর এইভাবেই গড়িয়ে গেল। ঠিকঠাক পড়াশোনা করা হয়নি ওই বছর, ওই জোর করে যেটুক ধরে পড়াশোনা করাইছে আমি ওইটুকুই করছিলাম। তো প্রথম বছর পরীক্ষায় ফেল করে গেলাম 1 নাম্বারের জন্য। আমার মা আমাদের হেডমাস্টারমশাইকে অনেক অনুরোধ করেছিল, 1টা নাম্বার তো কম, তো পাস করায় দিন। তা মাস্টারমশাই কিন্তু পাস করায় দেয়নি। তো আমি পরের বছরও স্কুলে যাচ্ছিলাম না, ওই খেলাধুলাতেই মত্ত ছিলাম। একদিন মা আমাকে ধরলো আর কি, ধরে স্কুলে নিয়ে যাবে। আমি খালি গায়ে, এখনও মনে আছে, হাফ প্যান্ট পরা, ওই ডুরি লাগানো হাফ প্যান্ট আর কি, কানে ধরে স্কুল পর্যন্ত নিয়ে যাবে। তা আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব মোটামুটি 300-400 মিটার হবে আর কি, আধা কিলোমিটার থেকে অল্প কম। কান ধরে একদম স্কুল পর্যন্ত নিয়ে গেলেন, কান ছাড়ে নাই, আমার কানটা যেন ছিঁড়ে যাচ্ছিল। তো একদম স্কুলের মাস্টারমশাই টেবিলের সামনে নিয়ে আমাকে ছাড়লো এবং বলল যে এই যে আপনার ছাত্র, দিয়ে গেলাম, ঠিকঠাক মতো শাসন করে পড়াবেন। তা মাস্টারমশাই একটু ইতস্তত বোধ করলেন, মনে আছে এখনও, বললো ঠিক আছে ঠিক আছে। তো সেদিন আমি লেখাপড়ার যে একটা প্রয়োজনীয়তা সেটা আমি বোধ করলাম আর কি, যে নাহলে মা আমাকে এইভাবে মারছে কেন, নিশ্চয়ই পড়াশোনাটা করার দরকার, সেই অনুভূতিটা আমার আসলো। সেদিন থেকে মনে আছে আমি প্রায় রেগুলার স্কুলে যাইতাম, খুব অসুবিধা না হলে পরে বন্ধ করতাম না, স্কুলে আমি যাইতেই থাকতাম। তারপর থেকে মাস্টারমশাইরা বা আমার পাড়া প্রতিবেশীরা যারা সবাই আমাকে ভালোবাসতেন, উৎসাহ দিতেন।
পরে ক্লাস 4 অবধি আমি স্কুলে ফার্স্ট হইতাম আর কি। তো যাই হোক, বাবার তো কষ্ট করে রোজগার, সেটা মনেও আছে এখনও। তো যখন আমি মোটামুটি ক্লাস 4-এ পড়ি, তখন আমার এক বন্ধু আর কি, তার মা বাবা বললো যে তুই আমাদের বাড়িতে যাবি পড়াশোনা করার জন্য। মানে আমার বন্ধুর সঙ্গে একসঙ্গে বসবো আর কি পড়তে। জানি না উনি কি মাইন্ডে বললো কথাটা। বন্ধুর সঙ্গে একদিন গেলাম ওদের বাড়িতে। তো যাওয়ার পরে দেখলাম ওদের বিল্ডিং বাড়ি, এবং আমি দেখে একটু ভালো লাগলো আমার। তো আমাদের তো ভাঙা মতো বাড়ি আর কি, বেড়ার বাড়ি। তো সেদিনকে আমার মাথায় ঢুকে গেল যে পার্থক্যটা কী। তার আগে কিন্তু অত বুঝতে পারিনি। অত বড় লোকের বাড়িতে আমরা ঢুকিও নাই কখনো, ওই বাইরে থেকে দেখতাম পাকা বাড়ি এটা, কিন্তু ঢুকি নেই কখনো। আমাদের বাড়ি বা আমাদের পাড়াপড়শিদের বাড়ি নিয়েই তো ছিলাম আর কি। সেদিন প্রথম ঢুকলাম, যে একটা পাকা বাড়ির ভিতরটা কেমন হয় দেখলাম। দেখে আমার একটু, ওদের আবার ব্যবসা, কিন্তু ব্যবসা করে ওরা। তো আমার মাথায় একটু কাজ করলো যে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কেন হয়। আমার মাথায় কিন্তু কাজ করতেছে তখন, কেন হয় পার্থক্যটা। এই পার্থক্যটা আমাকে বুঝাইতে হবে। এটা প্রথম স্ট্রাইক করলো একটু, খুব একটা যে মানে মিস করতেছিলাম যে আমাদের বাড়িতে এরকম হইতো, এই অনুভূতিটুকু আসছে। তারপরে ওই সময় আমার দিদিমা মানে আমাকে কিন্তু কীর্তনে নিয়ে যেত। ওইটাও একটা শিক্ষামূলক ব্যাপারে বলছি, কিন্তু শেখার ব্যাপার আছে কীর্তনে গিয়ে। সেই জন্য হঠাৎ কীর্তনে চলে আসলাম, কারণ আমাদের বাড়িতে দেখার মতো সেরকম কেউ ছিল না। তো আমার যা বয়স, তো আমার মা দিদিমা কীর্তনে নিয়ে যেত। কীর্তনে আসরে গিয়ে আমি কীর্তন শুনতাম। তো ওখানে যারা আসরে গান গাইতেন, বুঝাইতেন, আমার খুব ভালো লাগতো। বয়স কত হবে তখন? মোটামুটি 10, ওই ক্লাস 4 যেহেতু। তো আমি বলতে গেলে হা করে শুনতাম আর কি, মানে গিলতাম আর কি কথাগুলো কি বলছে। মাথায় খুব স্টক থাকতো আমার, কি বলল। বুঝে সুঝে বাড়ি যখন আসতাম, তা ওরাও তো শুনলো, আমার মা দিদিমাও তো শুনলো। কিন্তু যা যা ওখান থেকে শিখে আসলাম, জীবনে যেভাবে চলতে ফিরতে হবে, সেখানে যা মানে আসরে বলল, শুনলাম, খুব সুন্দর লাগছিল কথা। সেইটার প্রয়োগ কিন্তু ওদেরকে আমি করতে দেখিনি, মানে আমার মা দিদিমা এদেরকে। বাড়িতে আসার পরে আবার যথারীতি আবার মানে ওইখানে যতক্ষণ ছিল খুব ভালো আর কি, কিন্তু বাড়িতে আসার পরে ওই ভালো কথার ধার ওরা ধারতো না। ওরা যেমনভাবে চলতো তেমনই আবার হয়ে যেত, মানে কিছুক্ষণের জন্য মানে ভালো হইতো স্বাস্থ্য ওইখান থেকে গিয়ে। পরে আমার খুব বিরক্ত লাগতো যে অত সুন্দর কথাগুলো শুনে আসলাম, নিজের ব্যক্তিগত জীবনে সেরকম তার প্রয়োগ নাই, তাহলে এটা শোনার অর্থ কী। আমার মাথা কিন্তু ওই সময় এগুলো স্ট্রাইক করতো। তাই এগুলো শুনে শুনে ওই সময়টাতে আমি যা পড়তাম, আমার বইয়ের মধ্যে যা পড়তাম, বড় বড় লেখকদের ক্লাস 4 অবধি যা থাকে আর কি, সেটা পড়ে আমার বুদ্ধির শুদ্ধি মানে আমাদের বাড়ির থেকে আলাদা হয়ে যেতে থাকলো। আমার মা বাবার বুদ্ধির থেকে আমার বুদ্ধি আলাদা হয়ে যেতে থাকলো। ওই বুদ্ধিগুলো আর কাজ করে না। আমার মা বাবার, আমাদের ফ্যামিলির যে সমস্ত বুদ্ধি, ওগুলো আমার মাথায় কাজ করছে না। আমার মাথায় কাজ করছে এই যে বইয়ে যা লেখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও বড় বড় যারা লেখক আছেন, সবার কথা আজকাল আর মনে পড়ে না। ওই সেগুলো যা যা আর কি পড়তাম, সেগুলো এফেক্ট করতো আমার ব্রেনের মধ্যে। তাহলে ওদের সঙ্গে আমার একটা ফারাক হতে থাকলো। তা আমি যখন আরেকটু বড় হতে থাকলাম, ওই যে আমাদের যে বুদ্ধির ফারাক, যে কোনো সময় আমার মা বাবার সঙ্গে আমার কথা মানে তফাৎটা প্রকাশ পেয়ে যেত। ওরা বলতো কোনো একটা কাজকে এইভাবে করব বা সংসারটা এইভাবে চলবে,
আবার আমি বলতাম না এরকমভাবে চলবে। তাতে করে আস্তে আস্তে আমার মা বাবার সঙ্গে আমার দূরত্ব একটা তৈরি হতে থাকে। এটা হচ্ছে ফার্স্ট ফিকশন। তো এই ফিকশনটা থেকে লাস্ট অবধি আমার যখন বয়স মোটামুটি 15-16, তখন আমার বলতে গেলে মানে আমার মা বাবার সঙ্গে আমার বিচ্ছেদ ঘটে যায়, বুদ্ধির বিচ্ছেদ। এটা মর্মান্তিক কাহিনী যে ওইটুকু বয়সে আসে আমার মা বাবার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেল। আমি টোটালি প্রায় মানে আলাদাই, 90% আমি আলাদা হয়ে গেলাম। খালি ওই বাড়িটাতে থাকতাম ঠিকই, কিন্তু মনটা কিন্তু, বুদ্ধিটা কিন্তু ওই বাড়ির মতো আর ছিল না আমার। তো যাই হোক, এই কাহিনীটা আমি আজকে এইটুকু পর্যন্তই রাখবো। কিন্তু ওই বুদ্ধিটাকে খাটায়, যে বুদ্ধি আমি ধরছিলাম সেটাকে ইউজ করতে 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 আজকে কিন্তু আমার কাছে অনেক লোক কাজ করে এবং আমি একটা ছোট কোম্পানির মালিক। তবে আমার কাছে যে সময়ে বাকি আছে, আমি এতদিন পর্যন্ত সেরকম কিছু নাড়াচাড়া করি নাই। মানে টিএমসি গভর্নমেন্ট বা বামফ্রন্ট সরকারের যে কুবুদ্ধি, এই যে কোনো একটা ফ্যাক্টরি খুললে পরে সেই ফ্যাক্টরিতে অ্যাটাক করে টাকা তোলা, চাঁদা তোলা, সেই জন্য আমি খুব একটা নাড়াচাড়া করি নাই। কিন্তু যেটুকু সময় আমার আছে, বর্তমানে ভালো সরকার আসছে, আমি এবার একটু দেখে নিব যে একটা বাঙালি শিল্পপতি কেমন থাকতে লাগে, কেমন হইতে লাগে। ঠিক আছে? তো আমি সেই আশা করছি এবং আপনাদেরকে সেই কাহিনীটা আমি আরও শোনাবো পরে। আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন।